অনিরুদ্ধ সুস্থ হয়ে প্রমাণসহ এবার মৌলিকে পুলিশের হাতে তুলে দিল বাড়ির সবার সামনে। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো বাণী ভোলানাথের কাছে খুব কান্নাকাটি করতে থাকে আর সেই জলগুলি অনিরুদ্ধর মাথায় ঢালতে থাকে আর বলতে লাগলো, মহেশ্বর তুমি একমাত্র পারো আমার স্বামীকে রক্ষা করতে, আমার স্বামীকে বাঁচিয়ে দাও মহেশ্বর, এই বলে প্রার্থনা করতে থাকে আর অনিরুদ্ধর মাথায় সে জলগুলি ঢালতে থাকে। এদিকে প্রিন্সেসও খুব কান্নাকাটি করতে থাকে তার বাবার জন্য। এরপরে বাণী হাত জোর করে মহেশ্বরের কাছে বলতে লাগলো, মহেশ্বর আজকে এই পুজোর দিনে তুমি আমার এত বড় সর্বনাশ করতে পারো না, তুমি আমার স্বামীকে ফিরিয়ে দাও, এই বলে খুব কান্না করতে থাকে। সাথীও তার ছেলের জন্য কান্নাকাটি করতে থাকে। অন্যদিকে প্রিন্সেস তার বাবাকে বলতে লাগলো, ও বাবা বাবা তুমি চোখ খোলো না, তোমার কি হয়েছে? কিন্তু হঠাৎ করে অনিরুদ্ধ চোখটা খুলে আর বলতে লাগলো, প্রিন্সেস, এই কথাটা বলার সাথে সাথে চমকে যায় সাথী, এমনকি বাণীও। বাণী তখন বলতে লাগলো, ও মিস্টার চ্যাটার্জি, মিস্টার চ্যাটার্জি আপনার কি হয়েছে? আপনি সুস্থ আছেন তো? তখন অনিরুদ্ধ বলতে লাগলো, হ্যাঁ আমি সুস্থ আছি। তখনই বাণী বলতে লাগলো, আপনার কি হলো? আপনি হঠাৎ কেন ওই রাস্তায় চলে গিয়েছিলেন বলুন? অনিরুদ্ধ তখন বলতে লাগলো, এসব না আমি এখন বলতে পারবো না, পরে সবটা বলবো। অন্যদিকে তখনই ঈশানী বলতে লাগলো, ও ঠাকুর আমাদের দিকে মুখ তুলে চেয়েছে, অনিরুদ্ধ সুস্থ হয়ে গেছে। এদিকে হঠাৎ করে বাণীর মা বলতে লাগলো, ও বেয়ান আজকের দিনে যে পুজোটাই হলো না ভোলা মহেশ্বরের। তখন সাথী বলতে লাগলো, বেয়ান পুজোটা হয়ে গেছে, জল ঢালার কথা যেখানে আসল সেখানে হয়ে গেছে, স্বয়ং পার্বতী তার মহেশ্বরের মাথায় জলটা ঢেলে দিয়েছে। ও মৌলি আর তখন নয়নতারা সেটা শুনে প্রচণ্ড রেগে যায় সেই বাণীর উপরে। ঈশানী তখন বলতে লাগলো, আমার না বড্ড ভয় করছে অনিরুদ্ধকে নিয়ে, কি থেকে কি হয়ে গেল। সাথী তখন বলতে লাগলো, ঈশানী আমার না একদম ভয় করে না, বাণীর মতো এমন একটা পার্বতী যদি আমার ঘরে থাকে আমি আমার ছেলেকে নিয়ে একদম চিন্তা করি না। তখন পুরোহিত মশাই বলতে লাগলো, ও ভগবান, একটা আশ্চর্য ঘটনা ঘটিয়েছে, দেখুন আপনাদের ছেলে এখন সুস্থ হয়ে গেছে। তখন বাণীর মা খুব কান্নাকাটি করতে থাকে আর বলতে লাগলো, এত বড় সর্বনাশটা কে করলো? অনিরুদ্ধ তুমি বলো তো তুমি কেন রাস্তায় গিয়েছিলে? বলো। অনিরুদ্ধ তখন বলতে লাগলো, আমি বলবো, আমি সবটা বলবো, সময় হলে আমি সবটা বলবো, এখন আমি কিছু বলতে পারবো না। তখন সাথীও বলতে লাগলো, কি এমন কাণ্ড ঘটলো যে তোকে ওই রাস্তায় গিয়ে যেতে হলো? বাণী সেখানে গিয়েছে, না হলে তো আজকে তোর কি যে হতো আমি বুঝতে পারছি না। এদিকে প্রিন্সেস খুব খুশি হয়ে যায় আর বলতে লাগলো, বাবা তুমি ঠিক আছো তো? অনিরুদ্ধ তখন বলতে লাগলো, হ্যাঁ মামনি আমি ঠিক আছি, আমার কিচ্ছু হয়নি। সাথী তখন বলতে লাগলো, এই অনিরুদ্ধ, এবার তোকে বাড়ি যেতে হবে। ঈশানী তখন বলতে লাগলো, অনিরুদ্ধ তোমার মাথায় কি হয়েছে? মাথায় কি কোনো আঘাত পেয়েছো? অনিরুদ্ধ তখন বলতে লাগলো, ও হ্যাঁ আন্টি, মাথায় আঘাত পেয়েছে, আপনাদের না সময় হলে আমি সবটা জানাবো। এদিকে বাণী তখন বলে উঠে, তোমার তোমার চোট লাগেনি তো? অনিরুদ্ধ তখন বলতে লাগলো, না আমার চোট লাগেনি। ই অন্যদিকে দেখা যায় অনিরুদ্ধ তখন সেই মৌলির দিকে তাকিয়ে বলতে লাগলো, সবকিছু আমি সময় হলে সবার সামনে প্রমাণ করে দেব। ঈশানী তখন বলতে লাগলো, অনিরুদ্ধ কেন মৌলির দিকে তাকিয়ে এ কথাটা বলেছে? এদিকে বাণীরও সন্দেহ হতে থাকে। বাণী তখন বলতে লাগলো, মিস্টার চ্যাটার্জি কি তাহলে এ ও সেই মৌলি দিদির দিকে তাকিয়ে কথাটা বলেছে? এই কাজের পিছনে মৌলি ম্যাডামের হাত আছে? না, 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 আমাকে সবটা জানতে হবে। এরপরে অনিরুদ্ধকে বাড়িতে নিয়ে আসে। এদিকে অনিরুদ্ধকে প্রিন্সেস মাথা টিপে দিতে লাগলো আর বলতে লাগলো, ও বাবা, বাবা তুমি এখন ঠিক আছো তো? তখন আজ্জু আর অন্তরাও চলে আসে বাড়িতে। আজ্জু অন্তরা এসে বলতে লাগলো, কি হয়েছে দাদাভাই? তোর কি হলো হঠাৎ করে? তখন অনিরুদ্ধ বলতে লাগলো, ওই গুন্ডাটাকে না আমি মন্দিরে দেখতে পেয়েছি, যে ওইদিন মৌলিকে তুলে নিয়ে যেতে চেয়েছিল আর ওকে আমি ধাওয়া করে ধরে ফেলেছি। কিন্তু হঠাৎ করে পিছন থেকে এসে আমার মাথায় আঘাত করে কেউ একজন। তখনই আমি সেখানে পড়ে যাই। তখন এই কথাটা শুনে বাণী বলতে লাগলো, যে মিস্টার চ্যাটার্জির এত বড় ক্ষতি করছে ওই গ্যাং-ট্যাং এর লিডারকে ধরতে পারলে আমরা সবটা জানতে পারবো। তারপরে আর্য অন্তরার সাথে প্ল্যান করতে থাকে ওই গুন্ডাদেরকে কিভাবে ওরা কাবু করতে পারবে। আর্য অন্তরা তখন বাণীকে সমস্তটা শিখিয়ে দেয়। এদিকে বান্টিকে টাকা দিয়ে পাঠিয়েছে মৌলি। আর বলেছে ওদেরকে টাকাটা দিয়ে দিতে। আর বান্টি যখন টাকাটা দিতে আসে তখন ওই গুন্ডাগুলি বান্টিকে কলার চেপে ধরে বলতে লাগলো, এই অল্প টাকা কিছুতেই হবে না। আরো টাকা দিতে হবে। তখন বান্টি কোনরকম ম্যানেজ করে বলতে লাগলো, ও মৌলি দিদি ম্যাডাম বলেছে না টাকাটা পরে সবটা দিয়ে দেব। তোমরা তো আমার ঘরের লোক। এই বলে কোনরকম প্রাণে বেঁচে সেখান থেকে বেরোয় আর বেরিয়ে তখনই দেখতে পায়
সেই বানি আর জন্তরাকে আর দেখে বলতে লাগলো, "বানি, বানি আবার তার দলবল নিয়ে কোথায় যাচ্ছে? দেখতে হয় তো।" এই বলে আড়ালে লুকিয়ে পড়ে। আর আড়াল থেকে দেখতে থাকে। আর তখনই ই দেখতে থাকে যে ওরা ক্লাবের দিকে ঢুকে গেছে। আর তখন বলতে লাগলো, "কি ব্যাপার? বানি দলমল নিয়ে হঠাৎ ক্লাবে কেন ঢুকলো? না, না আমাকে খবরটা মৌলি ম্যাডামকে জানাতে হবে।" এদিকে বানিরা সেই ক্লাবের মধ্যে ঢুকে বলতে লাগলো, "একটা কাজ করে দিতে হবে। কত টাকা লাগবে?" এই কথা শোনার সাথে, সাথে ওই লোকগুলি তখন বলতে লাগলো, "আমাদের ঠিকানা কে দিয়েছে?" বানি তখন বলতে লাগলো, "যে দিক না কেন, তোমাদের টাকা লাগবে, কাজটা করে দিবে।" তখনই আরেকজন বলতে লাগলো, বস আমার মনে হচ্ছে ওরা পুলিশের লোক, কোনো ভেজাল করতে এসেছে।" তখন বানি বলতে লাগলো, "আমরা কোনো পুলিশের লোক নই।" তারপরে একটা ছবি দেখিয়ে বলতে লাগলো, "এই লোকটাকে শেষ করে দিতে হবে, যত টাকা লাগে আমরা দিয়ে দেব।" তখনই সেই গুন্ডাগুলি বলতে লাগলো, "আরে এই মালটা, এই চিকনা মালটাকে নিয়ে সবাই কেন লেগে পড়েছে বুঝতে পারছি না ম্যাডাম। কালকেও একজন টাকা দিয়েছে ওকে শেষ করার জন্য। ও তো হেব্বি ক্যারেটই জানে, তবে টাকাটা বেশি দিতে হবে।" তখন বানি বলতে লাগলো, "কে আপনাদেরকে পাঠিয়েছে ওকে?" তারপর ওরা ভুলভাল নাম বলতে থাকে। কিন্তু ওই লোকগুলো বলতে লাগলো, "টাকার অ্যামাউন্টটা বেশি তো তাই আমরা নামটা বলতে পারব না।" বানি তখন বলতে লাগলো, "ঠিক আছে নামটা বলতে পারবে না, সিক্রেট রাখাই ভালো। তবে আমাদের কাজটা সেরে ফেললে আমরাও কিন্তু ও অনেক টাকা দেব।" তখন বলতে লাগলো, "ও ওই ওই লোকটা কি করছে আপনাদের?" মানে তখন বলতে লাগলো, "দরকার নেই তো আপনাদের জানার।" তখন বলতে লাগলো, ওই লোকটা না এর আগেও আমরা ওই লোকটাকে শায়েস্তা করেছিলাম।" এই কথাগুলি সমস্ত কথাগুলি রেকর্ড করে ফেলে বানি আর জন্তরারা। তারপরে ওরা টের পেয়ে যায় যে ওরা এখানে এসেছে ভিডিও করতে। আর তখনই ওদের মারতে আসলে হঠাৎ করে সেখানে অনিরুদ্র চলে আসে। অনিরুদ্র এসে পুলিশের সিগন্যাল বাজিয়ে দিলে তখন ওরা ভয় পেয়ে যায় আর বলতে লাগলো, "পুলিশের গাড়ি আসছে, আমাদেরকে এক্ষুনি পালাতে হবে।" এরপরে আর্য অন্তরার বানি বেরিয়ে আসলে অনিরুদ্র তখন বলতে লাগলো, "কি ব্যাপার তোমরা ওখানে কেন গিয়েছো?" বানি তখন বলতে লাগলো, "এবার তো আর কোনো সমস্যা নেই, প্রমাণ হাতে পেয়ে গেছি।" আর তখনই ই ই বান্টি ফোন করে সবটা জানিয়ে দেয় মৌলি আর নয়নতারাকে। আর বলতে লাগলো, "বানি তার দলবল নিয়ে ওখানে গিয়েছে।" তখন প্ল্যান করতে থাকে মৌলি কি করবে। মৌলি বলতে লাগলো, "মিডিয়ার লোক ডেকে সে নাকি বলবে কথা দিয়েছে অনিরুদ্র তাকে বিয়ে করবে। এখন বিয়ে করছে না।" আর তখনই সেই মুহূর্তে চলে আসে মিডিয়ার লোকজন। তখন মৌলি বলতে লাগলো, "ভালোই হয়েছে আপনারা এসেছেন। আমি তো এইমাত্র আপনাদেরকে খবর দিতে যাচ্ছিলাম। আপনারা তো সবাইকে জাস্টিস পাইয়ে দেন। তাহলে আমার জাস্টিসটাও পাইয়ে দিন।" তখন বানির মা এসে বলতে লাগলো, "কিসের জাস্টিসের কথা বলছিস?" তখন দাদু এমনকি পিনাকিও বলতে লাগলো, "এই কিসের জাস্টিসের কথা বলছিস? আমরা তো বুঝতে পারছিস না, বল।" তখন বানি আর অনিরুদ্র সেখানে চলে আসে। আর এসে বানি বলতে লাগলো, "কিসের জাস্টিসের কথা বলছে সেটা আমি স্পষ্ট জানিয়ে দিচ্ছি।" অনিরুদ্র তখন বলতে লাগলো, "ঐদিন আমার সাথে ঠিক কি, কি হয়েছিল সেটা কি তুমি নিজ মুখে বলবে? না আমি সবাইকে প্রমাণটা দেখিয়ে দেব?" মৌলি তখন বলতে লাগলো, "একদম মিথ্যে কথা বলবে না, মিথ্যে কথা বলবে না।" তখনই এই কথা শোনার সাথে, সাথে অনিরুদ্র বলতে লাগলো, "আমার কাছে এখন সমস্ত প্রমাণ আছে।" এরপরে অনিরুদ্র সবাইকে ওই ভিডিওটা দেখিয়ে বলতে লাগলো, "ওদেরকে টাকা দিয়ে মৌলি আমাকে ফাঁসানোর জন্য এই কাজটা করেছে। কতগুলো লোককে ভাড়া করে ও আমাকে ফাঁসিয়েছে।" যা শুনে অবাক হয়ে যায় ঈশানী আর পিনাকি। আর বলতে লাগলো, "এইটা কি শুনছি মৌলি?" অনিরুদ্র তখন বলতে লাগলো, "অনেক, অনেক অন্যায় করেছে আমার সাথে। আমি কাউকে এতদিন বলিনি। আজকে, আজকে ওকে আমি পুলিশে দেব।" আর তখনই সেই মুহূর্তে পুলিশও চলে আসে। আর এইভাবে অপদস্থ করার জন্য অনিরুদ্রকে মৌলিকে পুলিশ ধরে নিয়ে যায়। তো বন্ধুরা কেমন লাগলো আজকের পর্বটি?